আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। উত্তরপ্রদেশে মুসলিম যুবকদের উপর ফের গোরক্ষক বাহিনীর হামলা। জানিয়ে দিব অপারেশন সিঁদুর নিয়ে নেতা মন্ত্রীদের মন্তব্যে বিরক্ত মোদী, লাগাম টানার পরামর্শ। আরো জানিয়ে দিব বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন, দাবি যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দিব যারা মসজিদে বোমা ফেলে মানুষ হত্যা করে তারা ভারতের সন্ত্রাসী বলছে পাকিস্তানি আইএসপিআর এর মুখপাত্র। এবং আরো জানিয়ে দিব ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটনকে বাধা দিচ্ছে তেল আবিব ও মার্কিন লবি। এদিকে আবারও দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি এলাকা ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলার ঝাঁকে আটকা পড়েছিল পুতিনের হেলিকপ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। উত্তরপ্রদেশে মুসলিম যুবকদের উপর ফের গোরক্ষক বাহিনীর হামলা। গাড়িতে গরুর মাংস বহন করা হচ্ছে এই সন্দেহে ভারতের উত্তরপ্রদেশের 4 জন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে জখম করছে সেখানকার তথাকথিত গোরক্ষক বাহিনীর লোকজন। আহত 4 জনের মধ্যে 3 জনের অবস্থায় আশঙ্কাজনক। ঘটনাটি ঘটছে শনিবার রাজ্যের আলিগড় জেলায়। আহত যুবকরা সবাই ওই জেলার আটরাউলি শহরের বাসিন্দা। জেলা পুলিশ সূত্রে তাদের নাম আবরাস আকিল কাদিম এবং মুন্না খান বলে জানানো হয়েছে। এদিকে ওই যুবকদের উপর অকথ্য নির্যাতনে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে, যাতে দেখা যাচ্ছে হামলাকারীরা তাদের জামা কাপড় খুলে নিয়ে প্রায় নগ্ন করে ফেটাচ্ছে। মারধর করার সময় কাস্তে এবং ক্যাটারির মতো ধারালো অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, রড এবং ইটও ব্যবহার করা হয়েছিল। আহত যুবকদের একজন আকিলের বাবা সালিম খান স্থানীয় গণমাধ্যমকে বলছে, ভিডিও দেখতেই বুঝতে পারবেন কিভাবে ওদেরকে মারা হয়েছে, সেটা বর্ণনা করার ভাষা নেই। আকিল এখন আলিগড় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে বলে জানান তিনি। হামলার ঘটনা ঘটছে তার সত্যতা নিশ্চিত করা হয়েছে আলিগড় পুলিশের পক্ষ থেকেও। তবে তারা এখনো কাউকে গ্রেপ্তার করেনি। তবে গাড়িতে যে মাংস ছিল তার নমুনা সংগ্রহ করছে, সেটি কিসের মাংস তা পরীক্ষা করা সহ সব অভিযোগের তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। বছর কয়েক আগেও বিশেষত উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এই গোরক্ষক বাহিনীগুলোর হামলা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিপ বহন করার অভিযোগে তাদের হাতে বহু মুসলিম পশু খামারি এবং ব্যবসায়ী প্রাণও হারিয়েছে। এই বাহিনীগুলোতে মূলত বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মতো বিভিন্ন হিন্দুত্ববাদী শক্তির সদস্যরাই থাকতেন। পুলিশ ও প্রশাসন এই মিলিশিয়াদের ঢালাওয়ের মদত দিতে বলে বহু ক্ষেত্রেই এই অভিযোগ উঠছে। তবে সম্প্রতি তাদের কার্যকলাপ কিছুটা ভাটা পড়লেও আলিগড়ের ঘটনা বুঝিয়ে দিল গোরক্ষকরা এখনো হারিয়ে যায়নি। অপারেশন সিঁদুর নিয়ে নেতা মন্ত্রীদের মন্তব্যের বিরক্ত মোদী, লাগাম টানার পরামর্শ। অপারেশন সিঁদুর এরপর ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একাধিক নেতা ও মন্ত্রীর বেফাঁস মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছে। এসবের জেরে অস্তিত্বের মুখে পড়ছে নরেন্দ্র মোদী সরকার। রোববার 25 মে এনডিটিভি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী সবাইকে মুখে লাগাম টানার পরামর্শ দিয়েছেন। একাধিক সূত্র উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে মোদী পরামর্শ দেওয়ার ভঙ্গিতে জানিয়েছে যে কোনো জায়গাতেই কোনো বিষয় নিয়ে মন্তব্য করা যাবে না। বিজেপি সূত্রে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মোদী তো বটে, এই ঘটনায় বিরক্ত বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ। এই আবহে মোদী মুখে লাগাম টানার পরামর্শে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুসারে গত শনিবার বিজেপির রাজ্যসভার সংসদ রামচন্দ্র জাংরা ফিল্ড ড্যামে হামলার সময় উপস্থিত নারী পর্যটকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ান তিনি। বলেন, পেহেলগ্রামে নারী পর্যটকদের লড়াই করা উচিত ছিল। আমরা বিশ্বাস করি তারা যদি সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতেন তবে হতাহতের সংখ্যা কম হতো। এর আগে কয়েকদিন ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছে বিজেপির মধ্যপ্রাচ্যের মন্ত্রী বিজয় শাম। তিনি সোফিয়াকে সন্ত্রাসীবাদীদের বোন বলে বিতর্কে জড়িয়েছিলেন। পরে অবশ্য বিতর্কের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমা চান তিনি, কিন্তু তাতে রেহাই মেলেনি। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্যে অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দলের সঙ্গে গঠন করছে মধ্যপ্রাচ্যের পুলিশ।
বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন, দাবি যুক্তরাষ্ট্রের। বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান দৃঢ় করতে বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন, এমনটাই দাবি করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্সির এজেন্সির সদ্য প্রকাশিত বার্ষিক হুমকির মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশে সামরিক অবকাঠামো করার পরিকল্পনা করছে। শুধু বাংলাদেশ নয়, এই তালিকায় রয়েছে মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, সিসিলিন এবং তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গাবন, পাপুয়া নিউগিনি, সলেমান দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তান। ডিআই এর দাবি, যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব ও সামরিক উপস্থিতি পাল্টা জবাবে চীন তার বৈশ্বিক সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে। এতে বলা হয়, চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল পূর্ব এশিয়ার প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈশ্বিক নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতা করা। প্রতিবেদনে আরো বলা হয়, চীন চাইছে তাইওয়ানকে তারা মূল ভূখণ্ডে আক্রমিত করতে, নিজ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং 2050 সালের মধ্যে প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করতে। প্রতিবেদনের মতে এই লক্ষ্যে অর্জনে চীন কূটনৈতিক, সামরিক, তথ্য এবং অর্থনৈতিক প্রতিযোগিতার পথ বেছে নিচ্ছে। মার্কিন সংস্থাটির ভাষ্য মতে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং তার বাইরে যুক্তরাষ্ট্রে ও তার মিত্রদের সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত করছে। এছাড়া চীন যুক্তরাষ্ট্রের সামরিক জোট ও মিত্রদের মধ্যে আস্থা ও জনপ্রিয়তা দুর্বল করার দিকে নজর দিচ্ছে। বেইজিং সতর্কভাবে ওয়াশিংটনের কৌশলগত নীতিগুলোর পরিবর্তন পর্যবেক্ষণ করছে এবং এমন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যা তাদের স্বার্থের বিরুদ্ধে গেলেও তা প্রতিহত করতে সক্ষম হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফিলিপাইন, তাইওয়ান সহ বেশ কিছু অঞ্চলে যেমন চীনের নিরাপত্তা এবং প্রভাব বলয় হুমকি হয়ে উঠছে, সেখানে চাপ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণ ও সমালোচনার মধ্য দিয়ে নিজেদের বিকল্প বৈশ্বিক নেতা হিসেবে উপস্থাপন করতে চায় চীন। যারা মসজিদে বোমা ফেলে মানুষ হত্যা করে তারা ভারতের অনুসারী ও সন্ত্রাসী, বলছে পাকিস্তানি আইএসপিআর এর মুখপাত্র। পাকিস্তানি আইএসপিআর ডিজি ও সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলছে, যারা মসজিদে বোমা ফেলে নিরীহ মানুষকে হত্যা করে তাদের ইসলাম বা খাইবার পাখতুনখাওয়ার গৌরবময় ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরা ভারতের অনুসারী ও সন্ত্রাসী। একই সঙ্গে চরমপন্থী মতাদর্শের সমালোচনা করে তিনি বলেন, যখন খালিজি নেতারা বলেন শরিয়াহ নাকি অমুসলিমদের সাহায্য নিয়ে অনুমতি দেয়, আসলে তারা এটা বলে মানুষকে বিভ্রান্ত করছে। ইসলাম কখনো সত্য ও মিথ্যার সহাবস্থানে বিশ্বাস করে না। ইসলাম ও খারিজিরা একসঙ্গে চলতে পারে না। আহমেদ শরীফ আরো বলেন, তোমরা ভারতের কাছে সাহায্য চাও, এটা সেই দেশ যারা কাশ্মীরের নারীদের মর্যাদা লঙ্ঘন করে, তোমাদের লজ্জা হওয়া উচিত। রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর সামা টিভি। ভারতে হামলা চালিয়ে আজাদ কাশ্মীরের বহু সংখ্যক মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দেয়, তবে পাকিস্তান কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। এ বিষয়ে আহমেদ শরীফ জোর দিয়ে বলেন, পাকিস্তান কখনোই বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আঘাত করেনি। তার ভাষায়, আমাদের বাহিনী কে কোনো মন্দির বা জনবসতি বা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করছে না, আমরা শান্তিপ্রিয় শান্তিকে অগ্রাধিকার দেই। এরপর তিনি হুঁশিয়ারি করে বলেন, যদি ভারত আবারও সেই একই পথে হাঁটে ও ভুল করে তাহলে আমাদের জবাব আরো কঠোর হবে। আঞ্চলিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে গিয়ে পাক আইএসপিআর এর ডিজি দাবি করেন, পাকিস্তানের প্রতিটি সন্ত্রাসী হামলার পেছনে ভারতের চেহারা স্পষ্ট। পাকিস্তানি জাতির ঐক্য, শক্তি ও শান্তির প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে দেশটির লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত যদি ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিকতা থেকে বিরত না থাকে তাহলে কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আইএসপিআর এর ডিজি বলেন, ভারত ভেবেছিল তারা আঘাত করবে আর পাকিস্তান চুপ থাকবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় পুরো জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। পাকিস্তান এক লৌহদৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়েছে এবং ভারতের কৌশলের একের পর এক ত্রুটি উন্মোচন করছিল। ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটনকে বাধা দিচ্ছে তেল আবিব ও মার্কিন লবি। আমেরিকার আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক জন মেশাইমার মার্কিন পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে বলছেন যে ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে সেজন্য ইহুদিবাদী ইসরায়েল সরকারে ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করছে। আন্তর্জাতিক সম্পর্ক চিন্তাবিদ জন মেশাইমার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ করে ইরান, গাজা ও ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্ম তৎপরতার সমালোচনা করছেন। পাস টুডের অনুসারে
তিনি জোর দিয়ে বলেন যে ইহুদিবাদী ইসরায়েল সরকার এবং ওয়াশিংটনে তাদের লবিং চাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের সাথে পারমাণবিক আলোচনাকে ঝুঁকিতে ফেলছে। গাজায় নির্মম গণহত্যার মুখে নীরব রয়েছে এবং ইউক্রেনের যুদ্ধ একটি ব্যর্থ কৌশল অনুসরণ করছে। মেশাইমার উল্লেখ করছেন যে ট্রাম্প এবং তার দল প্রাথমিকভাবে ইরানের সাথে একটি চুক্তি চেয়েছিল এবং মার্কিন আলোচনাকারী দল নমনীয়তার লক্ষণ ছিল। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ প্রাথমিকভাবে সীমিত স্তরে ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে সম্মত হয়েছিল, কারণ তিনি বুঝতে পেরেছিল যে এই উপাদান ছাড়া কোনো চুক্তি সম্ভব হবে না। বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক চিন্তাবিদ বলেন, উইটকফ প্রথমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিয়েছিল কারণ তিনি জানতেন যে এটি একটি চুক্তিতে পৌঁছানোর একমাত্র উপায়, কিন্তু ইসরায়েল এবং তার লবি এটিকে অগ্রহণযোগ্য বলে মনে করেন। ইসরায়েল এবং মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে চরমপন্থী উপাদানগুলোর চাপ তীব্র হওয়ার পর উইটকফ পিছু হটছে এবং তার দাবি পরিবর্তন করতে বাধ্য হন। তিনি আরো বলেন, ট্রাম্প এবং উইটকফের যে বার্তা দেওয়া হয়েছিল তা হলো কোনো সমৃদ্ধি গ্রহণযোগ্য নয়। মেশাইমারের অবস্থান এবং পরিবর্তনকে নিরাপত্তা বাধ্যকতার জন্য নয়, বরং ইসরায়েলি স্বার্থের প্রতি আমেরিকার অনুগত্য বলে দাবি করছেন। তিনি বিশ্বাস করেন যে আন্তর্জাতিক চুক্তির অধীনে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অধিকার রয়েছে এবং তেহরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বজায় রাখার ইচ্ছা বৈধ। আবারও দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি এলাকা ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সূত্রগুলো জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলি হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননের শামা, ওয়াদি আল উজিয়া এবং দেইর আন্তর গ্রামগুলো সহ বিভিন্ন অঞ্চলে লক্ষ্যবস্তু করছে। পার্স টুডের অনুসারে বৃহস্পতিবার থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক নতুন দফা শুরু করছে। এই হামলায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বেশ কয়েকটি এলাকার লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে একজন বেসামরিক নাগরিক শহীদ হন এবং জনগণের সম্পত্তির উপর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। একই সময় হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ঘোষণা করছে যে লেবাননের প্রতিশোধ শক্তি দক্ষিণে তার মাটির এক বিন্দু ত্যাগ করবে না। শেখ নাইম কাসেম পৌর নির্বাচন সম্পর্কে দক্ষিণ লেবাননের জনগণের উদ্দেশ্যে এক বার্তায় বলছে, আমরা দক্ষিণে আমাদের গর্বিত মাটির এক টুকরো ত্যাগ করব না এবং ইসরায়েলি কর্তৃক আমাদের ভূমি এবং মাতৃভূমি জোরপূর্বক দখল করে নেবে, আমরা সেটা মেনে নেব না। গত কয়েক ঘন্টা ধরে ইসরায়েলি আক্রমণ এবং তাদের ধ্বংসযজ্ঞের তীব্রতা আলোকের লেবাননের শহর ও গ্রাম পরিষদের চূড়ান্ত দফায় নির্বাচন শনিবার দক্ষিণ ও নাবাথি প্রদেশের অনুষ্ঠিত হয়। লেবাননের শহর ও গ্রাম পরিষদের নির্বাচন 4 মে জাবাল অঞ্চলে, 11 মে উত্তরাঞ্চলে এবং গত রবিবার বৈরুত এবং বেকা অঞ্চলে অনুষ্ঠিত হয়। আজ দক্ষিণাঞ্চল এবং নাবাথি অঞ্চলের নির্বাচনের তারিখ। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম লেবাননের ভূখণ্ডের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারে বারবার আগ্রাসনের নিন্দা জানিয়েছেন এবং এই হামলা বন্ধে তেল আবিবের উপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র পার্স টুডে। ইউক্রেনের ড্রোনের ঝাঁকে আটকা পড়েছিল পুতিনের হেলিকপ্টার। গত সপ্তাহে যুদ্ধ বিধ্বস্ত কুরস্ক অঞ্চলে সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী একটি হেলিকপ্টার বিশাল ইউক্রেনীয় ড্রোন হামলার মধ্যে আটকা পড়েছিল। তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 46টি আগ্রো ফিক্সড উইং ড্রোন ধ্বংস করে দিতে সক্ষম হয়। রোববার 25 মে বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাসকিনের বরাতে সংবাদ মাধ্যমে আরটি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে রাশিয়ার কুরস্ক অঞ্চল সম্পূর্ণ মুক্ত হওয়ার পর মঙ্গলবার পুতিন প্রথমবারের মতো সেখানে ভ্রমণ করেন। সফরের সময় তিনি গভর্নর আলেকজান্ডার কিনস্টাইনের পাশাপাশি স্থানীয় পৌরসভার প্রধান এবং স্বেচ্ছাসেবকদের সাথে দেখা করেন। রোববার সম্প্রচারিত রাশিয়া এক চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে কমান্ডার দাশকিন জানান, পুতিন যখন সেখানে যান তখন কিভ এই অঞ্চলে একটি অভূতপূর্ণ ড্রোন আক্রমণ শুরু করে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 46টি আগত ফিক্সড উইং ইউএনপি ধ্বংস করে দেয়। তিনি বলেন, আমি জোর দিয়ে বলতে চাই, তুরস্ক অঞ্চলে ভূখণ্ডের উপর দিয়ে সুপ্রিম কমান্ডার ইন চিফের বিমানের উড্ডয়নের সময় আক্রমণের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। কমান্ডার ইউরি দাশকিন আরো বলেন, ওই এলাকায় বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে একযোগে বিমান বিধ্বংসী যুদ্ধ পরিচালনা করতে হয়েছিল এবং আকাশে প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছিল। কাজটি ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল। ড্রোনের আক্রমণ প্রতিহত করা হয়েছিল, সমস্ত আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছিল। এদিকে গত সপ্তাহে ইউক্রেনের রাশিয়ার আভ্যন্তরে ড্রোন হামলায় উল্লেখযোগ্যভাবে তীব্র করছে। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে গত শুক্রবারের মধ্যে রাশিয়ার ভূখণ্ডে 764টি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলার মাত্রা এখনো কমেনি। শনিবার আজ রোববার আরো শত শত ড্রোন ধ্বংস করা হয়। গতকাল শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে কিছু ইউরোপীয়